চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত। এটাই সেই গ্রাম, সেই জায়গা যেখানে তোমার জীবনের সবকিছু আরম্ভ হয়েছিল। কিন্তু এখন এই গ্রামটা পুড়ে গেছে। এখানে এখন জীবনের কোনো চিহ্ন পর্যন্ত নেই। হাসি খুশি এই গ্রামটা যেখানে তোমার ছোটবেলা কেটেছিল, এটাকে শ্মশান বানালো কে আর কেন বানালো? এখানে এসে এসব দেখে পুরনো স্মৃতিগুলোকে জীবন্ত করে তুমি পরের পর্যায়ের জন্য শক্তি পাবে। হ্যাঁ, লুকিয়েছিলি? মারি মারি তোকে। আরে কি করছিস? চল, আরে চল এখান থেকে। চন্দু, চন্দু, কি হয়েছে বন্ধু? এত ছটফট করছো কেন?
তোমাকে শিকারীর চাবুকের আঘাত যন্ত্রণা দিচ্ছে? আর কি বলবো তোকে, কত কষ্ট দিয়েছে, কত কষ্ট দিয়েছে আমার পরিবারকে, আমার গ্রামকে, আমার মাকে। আর যখনই এই দৃশ্যটা আমি আমার চোখের সামনে দেখতে পাই, আমার মনে শুধুমাত্র একটাই প্রশ্ন আসতে থাকে, যদি আমি পাটলিপুত্র না ছাড়তাম, যদি আমি আমার পরিবার, আমার গ্রাম, আমি আমার মাকে ছেড়ে না যেতাম, জানি না আমি ওদেরকে বাঁচাতে পারতাম কিনা, কিন্তু ওদের জন্য লড়তে লড়তে মরতে তো পারতাম। আমি খাবার দেখে আসছি, কদ্দূর কি হলো। পাটলিপুত্র যাওয়ার সময় তুমি আমাকে একটা প্রশ্ন করেছিলে চন্দ্রগুপ্ত। তারপর অনেকটা সময় চলে গেছে, আর তুমিও এত সবকিছু দেখে ফেলেছ। তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে যে সত্তা কি সবাইকে ভ্রষ্ট করে দেয়। তুমি আমায় বলেছিলে যে মগধের সিংহাসনে বসা মাত্র আমি সিকান্দার বা অন্য রাজাদের মতো হৃদয়হীন হয়ে পড়ব না তো। আজ আমি তোমাকে বলতে পারি চন্দ্রগুপ্ত, নিয়তি তোমার ভবিষ্যৎ অন্য রাজাদের থেকে আলাদাভাবে লিখেছে, আর এই কথাটা সম্পূর্ণ যাত্রায় প্রমাণ হয়ে গেছে। তার লক্ষণ তোমার মধ্যেই লুকিয়ে আছে। তোমার জন্ম অন্য রাজাদের বা সিকান্দারের মতো হয়নি, যারা ছোট থেকে কেবলমাত্র সুবিধাই পেয়েছে, যারা প্রতি মুহূর্তে কেবলমাত্র যুদ্ধ আর বড় বড় সম্রাটদের গল্প শুনে বড় হয়েছে। আর তুমি এক গরিব পরিবারে জন্মেছ, এমন এক পরিবার যাকে শেষ করে দেওয়া হয়েছে, যে পরিবার কেবল সহ্য করেছে, দুঃখ, অপমান, যাতনা সব সহ্য করেছে। আর চন্দ্রগুপ্ত, যার এই সব কিছু মনে থাকে, আপনজনের দুঃখ, আপনজনের যাতনা, তার অসহায়তা, তার নিদারুণ দারিদ্র্য, তারপর একদিন সে যত বড় সিংহাসনেই বসুক না কেন, নিজের জনতার প্রতি কখনোই হৃদয়হীন হয় না। সে রাজা অমানবিক হতে পারবে না, সেই রাজা নিজের সত্তার মত থেকে কখনোই ভ্রষ্ট হতে পারবে না। কারণ যে দারিদ্র্য ভোগ করেছে, দেখেছে, সে নিজের জনতার সমস্ত অসহায়তা বুঝতে পারবে। না বলা সত্ত্বেও সে বুঝে নেবে নিজের প্রজার দুঃখ। তাই সত্তা তাকে ভ্রষ্ট করতে পারবে না, কারণ সে নিজের উচ্চাকাঙ্ক্ষা পূরণ করার জন্য বাঁচবে না, বরং সে সত্তা আর ক্ষমতার ব্যবহার করবে নিজের মতো দরিদ্রদের দুঃখ ঘোচাতে। সাধারণ মানুষের জন্য অসাধারণ পৃথিবী নির্মাণের স্বপ্ন দেখে সে, কারণ তার মনে গরিব মানুষের জন্য কষ্ট থাকে। তাই যে কোনো শক্তি কি করে তাকে ভ্রষ্ট করতে পারবে? তাই তুমি নিজের ক্ষমতার শেষ পর্যন্ত অন্যদের উপকারের জন্য খুব সহজেই প্রস্তুত হয়ে যাও। নিজের মায়ের শেষ চিহ্ন পর্যন্ত তাদের বাঁচানোর জন্য বাজি রাখতে পারো যাদের তুমি ভালো করে চেনো না, শুধু তাদের কষ্টটা জানো। তাই সব দিয়ে দিলে তুমি, তাদের জন্য চাবুকও খেলে। চন্দ্রগুপ্ত, তুমি অন্য রাজাদের মতো ভ্রষ্ট হতেই পারো না। কখনো না।
বীরজু, সবকিছু ঠিক আছে তো? চিন্তা করো না চন্দু, আমি একদম সতর্ক আছি। কোনো অসুবিধা হলে আমি নিজে তোমাকে জাগিয়ে দেবো। যাও, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, যাও। আজ আমি এখানে ফিরে জানতে পারলাম আচার্য যে আমি আপনার কাছে কতটা ঋণী। যদি আপনি না থাকতেন না, তো আমি এই আশা নিয়ে এখানে বসে থাকতাম যে কেউ আসবে, যে কেউ আসবে আর এখান থেকে আমাকে বাঁচিয়ে নিয়ে যাবে। কিন্তু আপনি আমাকে বাঁচালেন আচার্য। আপনি এই পরিস্থিতি থেকে আমাকে বাঁচিয়ে নিয়ে গেছেন, আমাকে সেই যোগ্য করে তুলেছেন যাতে যে আজ আমি আমারই মতো অসহায়দের সাহায্য করতে পারি। কি ছিলাম আমি আচার্য? কিচ্ছু না, কিছুই তো ছিলাম না। আপনি আমার কাছে আমার পিতার থেকেও বড় আচার্য, আমার মায়ের থেকেও বড় আপনি। আর আমি আপনাকে কথা দিচ্ছি আচার্য, আপনার অখণ্ড ভারতের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমি আমার সবকিছু ছেড়ে দেব, সবকিছু। আপনি আমার জন্য কি না করেছেন আচার্য, এতটা তো কেউ আপন লোকের জন্যও করে না। আপনি যা করেছেন,
আর নিজের চিরপরিচিত লক্ষ্যকে পাওয়ার জন্য। আরো একবার আপনার থেকে আশীর্বাদ চাই আচার্য। আপনার থেকে পথ প্রদর্শন আর সাহস চাই। আমাকে আশীর্বাদ করুন আচার্য। আমাকে আশীর্বাদ করুন না আচার্য। ওঠো চন্দ্রগুপ্ত। আমার আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে আছে চন্দ্রগুপ্ত, কিন্তু যদি আমার কিছু হয়ে যায় তাহলে একটা কথা সবসময় মনে রাখবে, প্রকৃত জ্ঞান সর্বদা গুরুর চরণেই থাকে। আপনি এমন কেন বলছেন আচার্য? আপনি কি কোনো সংকটের আশঙ্কা করছেন? আশঙ্কা কিসের? বীরজু তো সুরক্ষার বিষয় খেয়াল রাখছে। চন্দ্রগুপ্ত, চলো 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 চল চলো এগিয়ে চলো চলো চন্দ্রগুপ্ত, চলো আচার্য চলো 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 নিয়ে চলো। আচার্য বীরজু, বীরজু আমার তলোয়ারটা নিয়ে এসো বীরজু। আচার্য চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত, তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি আসছি। আচার্য আচার্য
ক্ষমা করে দিও চন্দ্রগুপ্ত, কিন্তু আমি বা কি করতাম বন্ধু? তুই তো সুযোগ পেয়েছিলি এগিয়ে চলার, উঠে দাঁড়ানোর, কিন্তু আমাকে সুযোগ করে নিতে হয়েছে। হতে পারে যে তুই আমাকে শিকারীর হাত থেকে মুক্ত করিয়ে দিতিস, কিন্তু তার অনেক আগে আমার তো প্রমুখ আমাকে এত সম্পত্তি দেওয়ার কথা বলেছিলেন, যেটাকে অস্বীকার করা আমার পক্ষে অসম্ভব ছিল বন্ধু। এখন আমি এত ধনী হতে চলেছি, এত ধনী হতে চলেছি যে ভাবলাম অন্তত তোর দেওয়া যন্ত্রণার ঋণ তো শোধ করে দিই। সম্ভব হলে আমাকে ক্ষমা করে দিও বন্ধু। মহারাজ, তাহলে প্রদীপ জ্বালাও, তোরণ লাগাও, পুরো প্রাসাদে উৎসব ঘোষণা করে দাও। আজ এত বছর পরে আমার প্রিয় শত্রু চাণক্য এসেছে। এইবার ওর আপ্যায়নে কোনো খামতি যেন না থাকে। কিন্তু ও এখন কোথায়? আরে এই তো সে এসে চুল খোলা ব্রাহ্মণ, আমার শুভাকাঙ্ক্ষী তক্ষশিলার আচার্য ব্রাহ্মণ মহারাজ, আচার্য চাণক্য, স্বাগত, সুস্বাগত। আমার পিতা সবসময় বলতেন, যদি কারো অনেক বন্ধু থাকে তাহলে হতেও পারে যে বিপদে পড়লে পরে তার
কোনো বন্ধুই রইল না। কিন্তু তার যদি শুধু একটাই শত্রু থাকে তাহলে সে তাকে কখনোই নিরাশ করে না। ব্যাস, মন থেকে যদি তাকে একবার ডাকো তাহলে সে কোনো না কোনো ভাবে সামনে চলেই আসে। দেখো, আমার শত্রু আমাকে নিরাশ করেনি। একটু দেরি হলো বটে, কিন্তু সামনে তো এলো। কিন্তু এবার তোমার বিনাশ নিশ্চিত, চাণক্য। হতে পারে যে আমাকে এভাবে এখানে নিয়ে আসা তোমার বিনাশের আরম্ভ। অমাত্য, এই জন্যেই এই শত্রু আমার এত প্রিয়। বন্দী হয়ে দাঁড়িয়ে আছে, তাও জ্ঞানের বাণী শোনাচ্ছে। এই সময় হাসার নয় ধননন্দ, এটা ভাবার সময়, সিদ্ধান্ত নেওয়ার সময়। তোমার মনে আছে একদিন এই সভাগৃহেই আমি তোমার কাছে ভিক্ষা চেয়েছিলাম। ম্যাসিডোনিয়ার রাজা সিকান্দার বিশ্ব জয়ের জন্য বিরাট সেনাবাহিনী নিয়ে বেরিয়ে পড়েছে, পার্সিয়া পর্যন্ত পৌঁছে গেছে। হিন্দুকুশ পর্বত পার করার আগেই আপনি সীমান্ত প্রদেশ কৈকেয়ী আর গান্ধারের সঙ্গে সন্ধি করে একজোট হন। মহারাজ, বিপদ কেটে যেতে পারে, বেঁচে যেতে পারে ভারত। এবার তুই শেখাবি আমাকে কিভাবে চালাবো রাজত্ব। কিন্তু সেদিন তুমি আমার কথা শোনোনি, বোঝোনি। আমাকে সভাগৃহ থেকে বের করে দিয়েছিলে। এই বিচ্ছিন্ন ভারতকে একজোট করুন মহারাজ, নয়তো ইতিহাস আপনাকে কখনো ক্ষমা করবে না। মহারাজ, এখনো সময় আছে, সাবধান হন মহারাজ, আমার অনুরোধ স্বীকার করুন মহারাজ। আর আজ যখন জোর করে আমাকে আবার এই সভাগৃহে বন্দী করে আনা হয়েছে, আমার মনে হচ্ছে যে তোমার অত্যাচারী শাসনের সমাপ্তির সূচনা অত্যন্ত নিকটে। ধননন্দ, যতদিন আমি তোর সর্বনাশ না করছি, আমি আমার শিখা বাঁধব না। এটা চাণক্যের প্রতিজ্ঞা। এবার এবার কে করবে আমার রাজত্ব শেষ? ব্রাহ্মণ মহারাজ, আপনি তো বন্দী হয়ে দাঁড়িয়ে আছেন আমার সামনে। তোমার কুশাসনই তোমাকে শেষ করে দেবে। সিংহাসনে বসা রাজার বোঝা উচিত যে যখন তার নীতিগুলো জনতার মঙ্গলের জন্য না হয়, তখন তার শাসন সফল নয়। আর তুমি যেভাবে শাসন চালাচ্ছ, তাতে জনতার জন্য কেবল দুঃখ, সন্তাপ আর শোষণের অতিরিক্ত কিছু নেই। এমন শাসনকে শাসন বলে না, বলে পাপ। আর তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে, যা যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারে। ঘোড়া? কোন ঘোড়া? কিসের পাপ? আজ যেহেতু তোমার সামনে মৃত্যু দাঁড়িয়ে আছে, ভুল বকছো তুমি। বিনাশ আমার নয়, তোমার হবে, তোমার। আমি এখন একজন ব্যক্তি নয়, একটা চিন্তাধারা হয়ে উঠেছি, যে চিন্তাধারা জনহিতের জন্য, ন্যায় বিচারের চিন্তাধারা। এমন এক চিন্তাধারা যা যে কোনো রাজাকে নিজের জনতার প্রতি দায়িত্ববান করে তুলবে। এমন চিন্তাধারাকে কখনো বন্দী করা যায় না বা মেরে ফেলা যায় না। এখন তোমার সমাপ্তির সঙ্গেই এই নতুন চিন্তাধারা নিয়ে একজন নতুন রাজা আসবে। আর কে হবে সেই নতুন রাজা? চন্দ্রগুপ্ত?
তোমার হয়তো এটা জানা নেই। চলো আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, চন্দ্রগুপ্ত আর বেঁচে নেই। আমাকে আমার সিংহাসন থেকে তুমি যাকে বসানোর জন্য এত বছর ধরে প্রশিক্ষণ দিচ্ছিলে, সেই চন্দ্রগুপ্ত মরে গেছে। রয়েছ তুমি, আর তুমি তো এক্ষুনি বললে তুমি আর কোনো ব্যক্তি নও, চিন্তাধারা হয়ে গেছো। আর চিন্তাধারাকে তো মারা যায় না, হ্যাঁ? ঠিক আছে, দেখা যাক তোমার এই কথায় কতটা সত্যতা আছে। অমাত্য, দাঁড়িয়ে আছো কেন? এক্ষুনি চাণক্যের সার্বজনিক মৃত্যুদণ্ডের ঘোষণা করে দাও। একে টানতে টানতে নিয়ে যাও। চাণক্য, এবার দেখে নিস আমি তোর সঙ্গে এমন খেলা খেলবো যে দিনক দিনক দিন ধা। এবার দেখা যাক কে আসে তোকে বাঁচানোর জন্য। চন্দ্রগুপ্ত আসবে, অবশ্যই আসবে, এটাই আচার্যের বিশ্বাস। যে চন্দ্রগুপ্তকে কেন্দ্র করে অখণ্ড ভারতের স্বপ্ন দেখেছে, আর সেই অখণ্ড ভারত নির্মাণের আগে মরতে পারে না। চন্দ্রগুপ্ত আসবে, অবশ্যই আসবে। আসবে ধা তেরে কেটে ধা। চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত, আচার্য, আচার্য।
আচার্য, আমার তো প্রমুখ আমাকে এত সম্পত্তি দেওয়ার কথা বলেছিলেন, যেটাকে অস্বীকার করা আমার পক্ষে অসম্ভব ছিল বন্ধু। যদি আমার আচার্যের কিচ্ছু হয় না, সর্বনাশ করে দেব, সর্বনাশ।